জবরদস্তিমূলক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি। সংসদকে গুরুত্বহীন করা যাবে না বললেন সালাউদ্দিন। সরকার নিরপেক্ষ নয়, প্রধান উপদেষ্টার ভাষণে বিশেষ দলের প্রতি আনুগত্য বলছে জামায়াত। 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে ঝাঁপ দিয়ে মৃত এক, আটক আরেকজন 10ম শ্রেণীর ছাত্র। জবরদস্তিমূলক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নারীকে ঘরের ভেতর রাখতে 5 ঘণ্টা পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। নির্যাতিত নিপীড়িত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে শুক্রবার রাজধানীর শাহবাগে এক সভা ও মনোমিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নতি চাইলে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, জোরপূর্বক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি। বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয়, সেই জন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস। নারীদের ঘরে রাখতেই 5 কর্মঘণ্টার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘণ্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সভা শেষে একটি মৌনমিছিল শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ নয়, প্রধান উপদেষ্টার ভাষণে বিশেষ দলের আনুগত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনের আগে গণভোট ও 3 উপদেষ্টার পদত্যাগ চায় 8 দল। সকালে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে প্রতিক্রিয়া বিষয়ক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত, অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময়। এই পরিস্থিতিতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত 8 দল। অনাস্থা প্রকাশ করে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে। জামায়াতের নায়েবে আমির বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একটি ফাঁদ। এই বিষয়ে একমত নয় জামায়াত সহ 8 দল। নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন তারা। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। এছাড়াও প্রশাসনের রদবদল ও নিরপেক্ষ লোকজন নিয়োগের আহ্বান জানানো হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর পুরানা পল্টনের সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। নুরুল হক নূর বলেন, সামগ্রিকভাবে সব দলের আবেদনকে বিবেচনা করেই প্রধান উপদেষ্টা একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এখন আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই। পরে বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টি নিয়ে সব দলের অবস্থান পরিষ্কার করা উচিত।
তবে ফ্যাসিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা রয়েছে। প্রশাসনকে এখন ঢেলে না সাজালে সরকারের উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে না। আমি মনে করি যে রাজনৈতিক দলসমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে। এই জুলাই জাতীয় সনদ আদেশ জারির ক্ষেত্রে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন, যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরো পরিষ্কার করেছে। কাজে এই ক্ষেত্রে থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে চলছে চুরি ছিনতাই, আর নির্বাচন সামনে রেখে দেশের বাইরে থেকে আসছে ছোট অস্ত্র। এই অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের কথা বলছে পুলিশ। আর সারা দেশে অস্ত্র উদ্ধারে র্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে বার্তা দেওয়া হয়েছে। ছিনতাইকারীর কাছ থেকে নগরের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া রিভলভার ও গুলি গত মে মাসে চট্টগ্রামে উদ্ধার করা হয়। এই অস্ত্র দিয়ে ছিনতাই লুটপাট করা হতো বলে পুলিশকে জানায় আটককৃতরা। চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে লুট হওয়া গুলি ও অস্ত্রসহ এক ব্যক্তিকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয় গত 17 এপ্রিল। মুন্সিগঞ্জের শ্রীনগরের শাহিদা আক্তার নামের এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করে হত্যা করে তারই বন্ধু তৌহিদ। পুলিশ বলছে, নির্বাচন সামনে রেখে অস্ত্র নিয়ে পেশিশক্তি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিএমপি। যখনই নির্বাচন আসে বা এরকম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তখন অস্ত্রের ব্যবহার বাড়ে। তো আমাদের 5 আগস্টের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সহ অনেকগুলো অস্ত্র খোয়া গেছে। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখছি। নির্বাচন সামনে আসলে এটা জয়েন্টলি আরো যৌথ অভিযান হবে। গত 26 অক্টোবর দুপুরে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ঢাকা আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে 8টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 5 কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচনে পেশিশক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করার আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। এই কারণে সারা দেশে সব র্যাব ব্যাটালিয়নে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। লুণ্ঠিত অস্ত্রগুলো বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে দেশে এবং হাত বদল হওয়ার মাধ্যমে হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে সন্ত্রাসীদের হাতে পড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। কিন্তু আমরা আমাদের যে গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা নজরদারি এটা চালু রেখেছি। লুণ্ঠিত যে অস্ত্রগুলো হয়েছিল তার ভেতর থেকে প্রায় 1400-র উপরে অস্ত্র এর মধ্যে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এদিকে ফরিদপুরে গৃহবধূকে লাইটার সদৃশ পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনাও ঘটে। পরে আসামিকে গ্রেফতার করে র্যাব। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবর প্রচারের পর যশোরের গৃহবধূ মনিরা খাতুন ও তার শিশুকন্যা আফিয়ার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিশুটির পড়াশোনার খরচ ও ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে পরিবারকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন যশোর জেলা বিএনপিকে। গত 10 নভেম্বর যশোরের গৃহবধূ মনিরা খাতুন ও তার ভিন্ন বর্ণের কন্যা শিশু আফিয়াকে নিয়ে সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কন্যা শিশুর গায়ের রং বিদেশিদের মতো হওয়ায় স্ত্রীকে তালাক ও শিশুকে অস্বীকার নিয়ে প্রচারিত সংবাদের ভিউ ছাড়াই 8 মিলিয়নেরও বেশি। বিষয়টি দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি ওই গৃহবধূ ও শিশুটির পাশে দাঁড়ানোর জন্য যশোর জেলা বিএনপিকে নির্দেশ দেন। শুক্রবার সকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত গৃহবধূ মনিরা বেগম ও তার কন্যা আফিয়ার কাছে তারেক রহমানের উপহার পৌঁছে দেন। এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। উনিও আমার সাথে এই বিষয়টা কথা বলেছে। 7 থেকে 10 দিনের মধ্যে অন্তত ওর মাথা গোজার ঠাই করে দেবো ইনশাল্লাহ। আর বাচ্চাটার মার চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে। ওর পড়ালেখা করবার যতদিন পড়ালেখা করতে চাইবে, ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বতভাবে সাথে থাকবে। এদিকে মনিরা ও আফিয়াকে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সমাজে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। অনেক সাংবাদিক ভাইরা এসে আমাকে অনেক হেল্প করেছেন। তারা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তাদের জন্য আমি এখন অনেকটাই ভালো আছি। 2020 সালে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। 2022 সালের 13 নভেম্বর এই দম্পতির ঘরে জন্ম হয় শিশু আফিয়ার।
তবে শিশুটি দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো হওয়ায় ঘটে বিপত্তি। অপবাদ দিয়ে স্বামী মোজাফফর তালাক দেন স্ত্রী মনিরাকে। সন্তানকে ফেলে চলে যান প্রবাসে। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছিল মা ও শিশুটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে 10 বছরে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে দ্বিগুণ। রোগীদের অর্ধেকের বেশি জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত। স্বল্প বয়সীরা আক্রান্ত হয় বাড়ছে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি সহ নানা জটিল রোগের ঝুঁকি। চিকিৎসকেরা বলছেন সঠিক সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে 70% সুস্থ জীবনযাপন করতে পারে। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির হিসাবে 2015 সালে দেশে ডায়াবেটিসে আক্রান্ত ছিল প্রায় 35 লাখ। 2025 সালের হিসাবে এ সংখ্যা পৌঁছেছে 65 লাখে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত 1,38 লাখ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কায়িক পরিশ্রমের অভাব, খাদ্যাভ্যাস, ঘুমের অভাব ও অসচেতনতার কারণে দেশে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। ডায়াবেটিস একদম মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত ধরে। ইট মিনস প্রথমে আপনার কমপ্লিকেশন হিসেবে ব্রেন স্ট্রোক হতে পারে, তারপরে চোখে অন্ধত্ব পর্যন্ত হতে পারে, হার্টের ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম হার্ট ফেলিউর, বিভিন্ন রকম রোগ। তারপরে এবার চলে আসেন কিডনি, ডায়াবেটিস থেকে কিডনির বিভিন্ন রকম রোগ, তার মধ্যে একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি না বাড়লে আমার সুগার কখনো কন্ট্রোল হবে না। হেলদি ডায়েট না খেলে আমি সুগার কন্ট্রোল রাখতে পারবো না। আমি ওষুধ খাই বা ইনসুলিন যাই দিই। তবে আমার বেসিক জায়গা কিন্তু হলো লাইফস্টাইল। এটা করতে গেলে আমার মোটিভেশন লাগবে, আমার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। সঠিক সময়ে চিকিৎসায় 70% রোগী সুস্থ জীবনযাপন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। বছরে অ্যাটলিস্ট একবার আপনি হেলথ চেক আপ করবেন যখনই দেখলেন যে আপনার বয়স 35 ক্রস করতেছে বা 40-র কাছাকাছি আসছে। এই আরেকটা গ্রুপ যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তারা অনেক আগে থেকে সচেতন হবেন। 40 বছর বয়সে যা ধরা পড়ে নাই প্রতি বছর আপনারা চেক আপ করবেন, যাতে আপনার ডায়াবেটিসটা একদম ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, যা স্বাভাবিকভাবে ধরা পড়লে আপনি অনেক বেশি কেয়ারফুল হবেন। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির গবেষণা বলছে দেশে প্রাপ্তবয়স্কদের 25% ডায়াবেটিসে আক্রান্ত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে রাজধানী বাজারে বাড়তি পেঁয়াজের দাম, এখনও চড়া সবজির দর, কিছুটা স্বস্তি মোটা চাল ও ডিমের দামে। নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ ব্যবহারে চীনা বিনিয়োগে আগ্রহ, নীতির ধারাবাহিকতা ও পুঁজির সুরক্ষা চায় সিইএবি। দেশের অর্থনীতি এখনও 3টি বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছে আইএমএফ। এগুলো হলো দুর্বল রাজস্ব ব্যবস্থা, আর্থিক খাতের দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় অগ্রগতি হলেও রাজস্ব ও আর্থিক খাতের দুর্বলতা মোকাবেলায় সাহসী নীতি নেওয়া জরুরি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দল 29 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করে। এ সময় তারা সরকারের বিভিন্ন সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। পর্যালোচনা মিশন শেষে বৃহস্পতিবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে অর্থনৈতিক পর্যবেক্ষণ প্রকাশ করেছে। আইএমএফের মতে রাজস্ব ও আর্থিক খাতের দুর্বলতা মোকাবেলায় সাহসী ও কার্যকর নীতি নেওয়া জরুরি, যাতে টেকসই স্থিতিশীলতা বজায় রেখে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা যায়। নীতি গ্রহণে দেরি বা দুর্বল পদক্ষেপ নেওয়া হলে অর্থনীতি নতুন ঝুঁকিতে পড়বে। রাজনৈতিক অনিশ্চয়তা ও উৎপাদন ব্যাহত হওয়ায় 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 3.7% নেমেছে। অন্যদিকে মূল্যস্ফীতি 2 অঙ্ক থেকে 8% নেমে এলেও এখনও তা উচ্চ পর্যায়ে রয়েছে। আইএমএফের পরামর্শ, সামাজিক খাতে ব্যয় ও অবকাঠামো বিনিয়োগ বাড়াতে উচ্চাভিলাষী কর সংস্কার অপরিহার্য। এজন্য সংস্থাটির প্রস্তাব হ্রাস করা ভ্যাট হার বাতিল, অপ্রয়োজনীয় কর অব্যাহতি প্রত্যাহার, সব প্রতিষ্ঠানের জন্য সর্বনিম্ন টার্নওভার কর হার বৃদ্ধি এবং কর প্রশাসনকে আরও কার্যকর ও স্বচ্ছ করা।
সংস্থার পূর্বাভাস অনুযায়ী দৃঢ় সংস্কার বাস্তবায়ন হলে 2025-26 ও 26-27 অর্থ বছরে প্রবৃদ্ধি প্রায় 5% উন্নীত হতে পারে। 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি 5.5% নেমে আসবে বলে আশা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেচ নীতিমালা না থাকায় সেচ মালিকদের কাছে জিম্মি নাটোরের চাষিরা। এক এক জমিতে এক এক রকম দামে পানি কিনে সেচ দিতে হচ্ছে তাদের। এলাকা ভেদে সেচ বাবদ বিঘা প্রতি খরচ হচ্ছে 1 থেকে 1,500 টাকা, কোথাও আবার দিতে হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনছে কৃষকরা। নাটোরের সেচ কাজে ব্যবহার হয় 46,509টি সেচ যন্ত্র। এর মধ্যে গভীর অগভীর ডিজেল বিদ্যুৎ চালিত সোলার লোফিট পাম্প দিয়ে জমিতে সেচ দেওয়া হয়। কৃষকরা জানান শ্যালো মেশিনে পানি দেওয়ার জন্য সরকারি নিয়মের কথা জানেন না মালিকরা, তাই প্রতি বিঘা জমিতে সেচের জন্য 1,500 থেকে 2,000 টাকা বেশি খরচ হয়। কোনো কোনো ক্ষেত্রে টাকা লাগে আরও বেশি। টাকা না দিলে পানি দেয় না মেশিন মালিকরা। সরকারি নিয়ম মানলে সাশ্রয় হতো বলছেন কৃষকরা। আবাদ করা খুব কঠিন হয়ে গেছে, কারণ সেচ দিতে গেলে 1,500 থেকে 2,000 টাকা বিঘা প্রতি বেশি লাগতেছে। পালারাও হচ্ছে যে সরকারি যে নিয়ম সেই নিয়ম মানে না, শ্যালো মেশিনওয়ালারাও সেই নিয়ম মানে না, আমারও তিনি বেশি টাকা ধরে। যদি জমি দূরে হয় তাহলে আমার থেকে টাকা অঙ্ক বেশি চায়, না দিলে আমার পানি দেয় না। প্রত্যেক সেচ মৌসুমের শুরুতে দাম নির্ধারণ করে উপজেলা সেচ কমিটি। কারো বিরুদ্ধে সেচের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএডিসি। যদি এ বিষয়ে অতিরিক্ত সেচ চার্জ গ্রহণ করার কোনো অভিযোগ পাওয়া যায়, তৎক্ষণাৎভাবে উপজেলা সেচ কমিটি এবং জেলা সেচ কমিটি বিষয়টি আমলে নিয়ে অভিযোগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। নাটোরে 1,51,000 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 102 টাকা, আর খুচরা বাজারে স্থানভেদে 120 টাকা পর্যন্ত। পাশাপাশি শীতকালীন সবজি এবং আলুর দামও বেড়েছে। আলু বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা। বিক্রেতারা বলছেন চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই শীতের সবজির দাম বেশি। তবে কমেছে ডিম ও মোটা লাল চালের দাম। 1-1.5 মাস আগে থেকে বাজারে আসা শুরু করেছে শীতকালীন সবজি। শুরুর দিকে এসব সবজির দাম তুলনামূলক কম থাকলেও এখন অনেকটা বেড়েছে। শিম বিক্রি হচ্ছে 140 থেকে 60, টমেটো 150 থেকে 60, মূলা 50, বেগুন 100, কপি 40 টাকা দরে। ক্রেতারা বলছেন শীতের মৌসুম শুরু হলেও সবজির দাম এখনো বেশি। বিশেষ করে গত কয়েকদিনে এর দাম আরও বেড়েছে। বিক্রেতাদের দাবি, রাজনৈতিক অস্থিরতার কারণে সবজির সরবরাহ কমেছে, ফলে দামও বাড়তি। শীতকালীন হিসেবে এখন দাম একটু বাড়তি দেখা যায়। এই লকডাউনের ভয়ে বেড়ারা গাড়ি ঢুকে নাই, যে জায়গায় 40 গাড়ি ওই জায়গায় এসে 5 গাড়ি। এদিকে আলু পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, আর কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে আলুর দাম। পাইকারিতে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, আর খুচরা বাজারে ক্রেতাকে কিনতে হচ্ছে 20 থেকে 25 টাকায়। পেঁয়াজের মজুত শেষের দিকে, তবে ডিসেম্বরের শেষে এ সংকট কেটে যাবে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজার বেশি, এর থেকে অনেকে আরো অন্য দোকানে 130 টাকা চায়, 40 টাকা চায়। কৃষকের হাতে পেঁয়াজ কম আছে, ধরেন আপনার পেঁয়াজ লাগবে 10 বস্তা, পাইতেছি 5 বস্তা। কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মোটা চালের দামে। ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 20 টাকায়, আর আউশের মোটা চাল কেজিতে 3 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়। আমি 140 করে কিনছিলাম মহল্লার দোকান থেকে, তো আজকে আমি এখানে এসে ফার্স্ট 120 টাকা করে কিনলাম। তবে পোলাওয়ের চাল কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা, বিক্রি হচ্ছে 112 টাকায়। মিনিকেট আছে আগের দামেই 76 টাকা কেজি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাইকারি বাজারেও সবজির দাম বেশি। বিক্রেতাদের দাবি, উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে। আর সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রকৃত সংকটের পাশাপাশি মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণ করায় দাম আরও বাড়ছে। সবজির উৎপাদন ও দাম নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জে সবজির দাম কেমন, আর বিক্রেতারা যে অভিযোগ করছেন যে সরবরাহ সংকট, সেটি আপনি কতটা দেখছেন? দেখুন, ক্রেতা বিক্রেতার উভয়ের অভিযোগের মাঝখানে একেবারে কঠিন পরিস্থিতি মুন্সিগঞ্জের সবজি বাজারে।
শীতের এই যে মৌসুম নভেম্বরের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই সময়টাতে সবজির যে যোগান থাকার কথা সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। সকাল থেকেই পাইকারি বাজার, খুচরা বাজার সহ বিভিন্ন বাজারগুলোতে আমরা মুন্সিগঞ্জে ঘুরে দেখেছি সবজির যে পর্যাপ্ততা থাকার কথা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। যেমন শীতের মধ্যে এই সময়টাতে অন্যান্য সময় আমরা যেটি লক্ষ্য করেছি যে ফুলকপি, বাঁধাকপি এবং সিম, মূলা, লাল শাক বা অন্যান্য শাকগুলো যে সময়টা চলে আসার কথা তার পর্যাপ্ত নেই এই বাজারগুলোতে। আর এই সুযোগেই কিন্তু এর দাম কিন্তু হয়ে গেছে দ্বিগুণ। যেমন 50 টাকার নিচে কোনো ধরনের সবজি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি, কোনো একটি সবজি আমরা 50 টাকার নিচে পাইনি। ফুলকপি বা বাঁধাকপি যেগুলো রয়েছে শীতের মৌসুমে জনপ্রিয় যে সবজিগুলো এবং যেগুলো শুরুর দিকে আসে সেগুলো 50 টাকার নিচেই নেই, 60 টাকা করে পিস, এবং সেগুলোও কিন্তু বড় পিস যে সেগুলো বলা যাবে না। এবং সিমের ব্যাপারটি আমরা যেটি লক্ষ্য করেছি, সিম যেটি ছিল গত সপ্তাহ 60 টাকা সেটি এখন হয়ে গেছে 120 টাকা, যার জন্য এইরকম নাভিশ্বাস অবস্থায় ক্রেতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্রেতারা বলছেন যে বাজারে সরবরাহ কম থাকা, লকডাউনের কারণে তাদের পর্যাপ্ত সবজি না আসা এবং একই সাথে তারা যেটি বলেছেন অসময়ের বৃষ্টির কারণে তাদের সবজির যোগান কম। এই যে দুই পক্ষের একে অপরকে দোষারোপ করা বা এই যে অবস্থা, সেখানে কিন্তু ক্রেতাদের অবস্থায় খুব খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। আর কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন মুন্সিগঞ্জের উৎপাদিত এই জায়গাটি জেলার ব্যাপক পরিমাণে কিন্তু ফসল উৎপাদন হয়, সবজি ফসল, আর সেই সবজিগুলো কিন্তু নিজ জেলার চাহিদা পূরণ করার জন্য সুযোগ থাকে না, কেননা সেগুলি পাইকারি আড়ত হয়ে ঢাকায় চলে যায়, ঢাকা থেকে আবার পুনরায় মুন্সিগঞ্জে ফিরে আসে। এই যে মাঝখানের পরিবহন খরচটি সেটি কিন্তু ভোগ করতে হয় এই স্থানীয় ক্রেতাদেরকে। তারা যেটি দাবি করেছেন এই সিন্ডিকেট চক্রকে ভেঙে দিয়ে স্থানীয় পর্যায়ে এই সবজি ব্যবস্থাপনার সুষ্ঠু মনিটরিং করে সরকারি একটি ব্যবস্থাপনা করার মাধ্যমে, নিয়ন্ত্রণ করার মাধ্যমে যদি করা যায় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু এই সবজির বাজার নিয়ন্ত্রণ থাকবে বলে তারা মনে করছেন। মুন্সিগঞ্জের সবজি বাজার থেকে সবজি বাজারের দাম সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়। 2030 সাল নাগাদ চাহিদার 20% নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য সরকারের। এক্ষেত্রে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সংগঠন বলছে সরকারি নীতির ধারাবাহিকতা না থাকায় আস্থাহীনতা তৈরি হয়েছে। পুঁজির সুরক্ষায় সার্বভৌম গ্যারান্টির তাগিদ সংগঠনটির। উপকূলীয় এলাকায় পরিবেশবান্ধব বায়ুবিদ্যুতের সম্ভাবনা জানতে 2012 সালে জরিপ করে বিদ্যুৎ বিভাগ, কিন্তু বায়ুর গতি কম থাকায় মার্কিন ও ডেনমার্কের এ যৌথ উদ্যোগ ভেস্তে যায়। তারপর 2014 সালে যুক্ত হয় চীনা প্রতিষ্ঠান। তারা সমীক্ষা শেষে ইতিবাচক সাড়া দিলে কক্সবাজারের খুরুশকুলে 66 মেগাওয়াট সক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। সারা বিশ্বে সৌর, বায়ু, জলশক্তির ব্যবহারে নবায়নযোগ্য বিদ্যুতে মোট বিনিয়োগের কমপক্ষে 30%ই চীনের। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার 20% এমন উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য বছরে প্রায় $100 কোটি বিনিয়োগ দরকার। আমরা দেখতেই পাচ্ছি যে সামনে যে রিনিউয়েবল প্রজেক্ট হবে এর মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকবে, এফডিআই থাকবে। সো ডেফিনেটলি আমাদের চাইনিজ ইনভেস্টমেন্ট সেখানে কাজে লাগবে। আমাদের তো খরচ কমাতে হবে, তেলের ব্যবহারও কমাতে হবে। সেক্ষেত্রে আমাদের রাতের বেলা আমরা স্টোরেজ ব্যবহার করতে পারছি কি, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের চাইনিজ বিনিয়োগের এখানে সুযোগ আছে। চীন আমাদের বড় উন্নয়ন অংশীদার, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এই জন্য আমার মনে হয় যে তাদের বিনিয়োগটাকে সিকিউর করে যাতে করে তারা এগিয়ে আসে, তাদের টেকনোলজি, তাদের ইনোভেশন, তাদের রিসার্চ, এটাকে আমরা কাজে লাগে। সিমিলার যেহেতু আমাদের একটা জায়গা রয়েছে, আমরা দ্রুততার সাথে এই জায়গাগুলোতে আমরা যদি এগিয়ে যাই তাহলে এই ট্রানজিশনে আমরা একটা সফল হব। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনে এলওআই ইস্যু করা 37টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। সেখানে প্রায় $600 কোটি বিনিয়োগের কথা ছিল, যার বেশিরভাগই ছিল চীনা কোম্পানির হাতে। চীনের অনেক কোম্পানি এদেশে নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগ করতে চায়, কিন্তু এখনকার সরকার বেশ কিছু সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। নীতির ধারাবাহিকতা না থাকায় চীনা প্রতিষ্ঠানগুলো আস্থাহীনতায় ভুগছে। এ খাতে বিদেশি বিনিয়োগ পেতে চাইলে পুঁজির সুরক্ষায় সার্বভৌম গ্যারান্টি জরুরি, নইলে দ্রুত সময়ে বড় ধরনের নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য পূরণ সম্ভব নয়। বর্তমানে দেশে মোট নবায়নযোগ্য উৎসের সক্ষমতা 1700 মেগাওয়াট। আবহাওয়ার উপর নির্ভর করে বিদ্যুৎ পাওয়া যায় ঘণ্টায় গড়ে 400 মেগাওয়াট।
পর্যবেক্ষকরা বলছেন 2030 সাল নাগাদ দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে 25,000 মেগাওয়াট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।